দেশবাসীকে অভিনন্দন জানাই যে তারা রাজপথে গণঅভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটিয়েছে। আমরা হয়তো অনেক আগে থেকে চেষ্টা করেছিলাম। 2018 সালে আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সে আন্দোলন করতে গিয়ে আমরা অনেকেই তখন একাধিকবার হামলার শিকার হয়েছি, মামলার আসামি হয়েছি, নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। একটা পর্যায়ে দীর্ঘ 8 মাসের আন্দোলন সংগ্রামের পরে আমাদের আংশিক বিজয় সেই ছাত্র আন্দোলনে হয়েছিল বিধায় আমরা তখন আন্দোলনটা সমাপ্ত করেছিলাম। 2019 সালে দীর্ঘ 28 বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছিল। সেখানে অংশগ্রহণ করে আমরা সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকারী প্যানেল থেকে আমরা বেশ কয়েকটি পদে বিজয় লাভ করি, যদিও অনেকগুলো ফলাফল ছিনতাই করে নিয়েছিল। সেই রক্তের উপর দিয়ে যে কোটার সংস্কার ত্যাগের মধ্যে দিয়ে যে সরকারি পরিপত্র কোটা সংস্কারের, সেটি আবার যখন 24 সালে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার ফিরিয়ে আনতে চাইল, ছাত্র সমাজ বরাবরের মতোই একটা বড় ধরনের শক্তিশালী প্রতিক্রিয়া দেখালো, যার ফলে সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন 24-এ এসে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে এবং সফল গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার সমর্থনে বর্তমানে একটি সরকার গঠিত হয়েছে। এই সরকারের যারা উপদেষ্টা, সরকার প্রধান থেকে শুরু করে যারা হবেন, সেটা কিন্তু আমরা ছাত্র জনতা আলাপ আলোচনা করে তাদের অতীতের প্রোফাইল দেখে আমরা সিলেক্ট করেছি। সরকারের প্রধান হিসেবে যিনি আছেন নোবেল বিজয়ী এবং সারা বিশ্বে অত্যন্ত সম্মানিত সৎ দেশপ্রেমিক একজন মানুষ হিসেবে পরিচিত নির্লোভ নির্মোহ ডক্টর ইউনূস স্যার। তার সাথে যে একটা টিম আছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা আপনি আদিলুর রহমান শুভ্র ভাইয়ের মতো নির্যাতিত মানবাধিকার কর্মী, যাদেরকে এই সরকার বেশ কয়েকবার জেলে নিয়ে হয়রানি করেছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার নন্দিত শিক্ষক আসিফ নজরুল, কিংবা অ্যাক্টিভিস্ট আপনার ফরিদা, কিংবা ফরিদা আক্তার, কিংবা আপনার পরিবেশ কর্মী সৈয়দা রিজওয়ান হাসান এর মতো এরকম যারাই আছে, সবাই স্ব জায়গায় তারা উদ্ভাসিত। আমার দৃঢ় বিশ্বাস যে জনগণের যে সমর্থন এবং ম্যান্ডেট যে তাদের প্রতি ছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, যেই সরকার পুরো দেশবাসীর একটা সমর্থন পেয়েছে, সেখানে দেশবাসীর যে প্রত্যাশা, আন্দোলনকারী ছাত্র জনতার যে প্রত্যাশা, আমরা যারা এই আন্দোলন করতে গিয়ে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি তাদের যে প্রত্যাশা, প্রথমত হচ্ছে বাংলাদেশ গত 53 বছরে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে নাই। রাষ্ট্র কিছু জনসংখ্যা, একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকলে আসলে তাকে রাষ্ট্র বলা যায় না। একটা রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। বিশেষ করে বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বলি, এবং একটা গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। 53 বছরেও কিন্তু আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে পারিনি। কিভাবে একটা নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই বিষয়টি কিন্তু আমরা গত 53 বছরেও মীমাংসিত একটা জায়গায় পৌঁছাতে পারিনি। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, মানবাধিকার কমিশন বলেন কিংবা তথ্য কমিশন বলেন, আপনার এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি আমাদের যে বিচার বিভাগ, নামে মাত্র বিচার বিভাগ এতদিন স্বাধীন ছিল, কার্যত বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে ছিল। তো এই প্রতিষ্ঠানগুলো না থাকার ফলে, মানে না দাঁড়াতে পারায়, এবং বিশেষ করে গত 15 বছর এই প্রতিষ্ঠানগুলোকে তো সরকার তার একটা অঙ্গ সংগঠন পরিণত করেছে, যার ফলে মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, প্রতিষ্ঠানগুলোর দ্বারা অবিচারের শিকার হয়েছে। তো কাজে আমাদের প্রথম দাবি থাকবে যে এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে তাদেরকে স্বমহিমায় উদ্ভাসিত করা, একটা স্বাধীন বিচার বিভাগ, বিচারক নিয়োগের একটা স্বাধীন পদ্ধতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম যে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে, এরকম সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া। এই যে ছাত্র রাজনীতির নামে যে লেজুর ভিত্তিক পেশি শক্তির যে আপনার ক্যাডার ভিত্তিক যে রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন গড়ে তোলে, এই ছাত্র রাজনীতি পরিহার করে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি বিকাশী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। যারা দেশের সম্পদ বাইরে পাচার করে, দেশের অর্থ যারা বাইরে পাচার করে, দেশের ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুট করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে এই বৈষম্য মুক্তিযুদ্ধে
পূর্বেও ছিল এবং যে বৈষম্যকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকে দেখেন আমাদের দেশের কিছু মানুষ সিঙ্গাপুর, লন্ডন, ইউএসএ, ইউকেতে চিকিৎসা নিতে যায়, আর এই দেশের মানুষ ঢাকা মেডিকেলেও চিকিৎসা পায় না। এই যে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, প্রাইমারি স্কুলে 5 জন টিচার 500 ছাত্রছাত্রীকে পড়ায়, ঢাকা শহরে একজন আপনার দেখা যায় আপনার 10 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, কিংবা ভালো ভালো স্কুলগুলোতে একজন ছাত্রের বেতন 10,000 টাকা, 15,000 টাকা, অথচ গ্রামের একজন প্রাইমারি শিক্ষকের বেতন হয় 16-17 হাজার টাকা। তাহলে এই যে আমাদের বৈষম্য দূর করার জন্য ছাত্রদের জন্য যেমন একটা উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, একই সাথে আমাদের শিক্ষকরাও যেন মর্যাদার সাথে বসবাস করতে পারে সেই ধরনের একটা বেতন কাঠামো নির্ণয় করা, এই বৈষম্যগুলো আমরা দূর করতে চাই। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার জীবন দিয়েছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে, 71-এ, 90-এ এবং সর্বশেষ 2024-এ। তো কাজেই যেই গণতন্ত্রের জন্য লড়াই করলো, যেই ভোটের অধিকার, নাগরিক অধিকারের জন্য লড়াই করলো, সেই অধিকার যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত এই সংস্কারগুলো করে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, গণতান্ত্রিক সরকার পরিচালিত করবে, এটাই আমাদের প্রত্যাশা।